গল্পটি কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই। আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা, তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? লেখক রওনা রুফায়েত জাহিদের লেখা ধারাবাহিক গল্প প্রেমিক পুরুষ গল্পের ৮ পর্বে তোমাদেরকে স্বাগতম। আগের পর্বে যে টানটান উত্তেজনা, আবেগ আর নরপিশাচি কামড়ের কাণ্ড দেখলে তো। আজকের পর্বে একদিকে আছে রোদের মনের যুদ্ধ, অন্যদিকে আহাদ ভাইয়ার রহস্যময় আচরণ, আর শেষে মায়ের মুখে এমন কিছু জানা যাবে যেটা তার গায়ে কাঁটা দিয়ে উঠবে। যারা আগে পর্বগুলো এখনো শোনেনি, পাগলগুলো কিচ্ছু বুঝবে না, তাই আগে সেগুলো শুনে এসো, তারপরেই এই পর্বটা শুরু করো। আর হ্যাঁ, হেডফোন না নিলে কিন্তু সব মজা মাটি, তাই হেডফোন পরে একা একা চুপচাপ ডুবে যাও প্রেমিক পুরুষ এর ৮ম পর্বে। আমি তো ওনার শুধু ১ বছরের নামমাত্র জীবনসঙ্গী, উনি আমার প্রেমিক পুরুষ হতেই পারে না। আচ্ছা, আমি যাকে ভালোবেসেছি তার কণ্ঠ শোনার জন্য এতদিন অপেক্ষা করে যাচ্ছি, সে কোথায়? সে কি জেনে গেছে আমার বিয়ে হয়ে গেছে, নাকি কোথাও চলে গেছে? কিন্তু আমার শখের পুরুষ, আমার প্রেমিক পুরুষ তো উনি, যাকে আমি ভালোবাসি। আর উনি তো স্বপ্নার প্রেমিক পুরুষ। রোদ, নিজের মনকে সামলা, অন্যের জিনিসে নজর দিতে নেই। বিছানার দিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে আছি। আহাদ ভাইয়া বেশ আরাম আয়েশ করে গা এলিয়ে ফোন টিপাচ্ছেন। বেশ কিছুক্ষণ পর নরপিশাচ মানে আহাদ আমার দিকে চোখ পড়তেই ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করেন, কি হয়েছে? আমি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলি, আমি কোথায় ঘুমাবো? উনি ফোনের দিকে মন দিয়ে ভাবলেশহীনভাবে উত্তর দেয়, কেন, এত বড় বেড কি তোমার চোখে পড়ছে না? পড়েছে তো, অবশ্যই চোখে পড়েছে, কিন্তু সেই সাথে এই বেডের উপর যে নরপিশাচটা নিজের রাজত্ব করছে তাও চোখে পড়ছে। উনি আমার কথায় রেগে ফোনটা সাইডে রেখে বললেন, হোয়াট ডু ইউ মিন? আমি নরপিশাচ? আমি শুকনো একটা ঢুক গেলে বলি, এখন আপনি যা, আপনাকে তো তাই বলবো, তাই না? উনি বিছানা ছেড়ে এক পা করে আমার দিকে এগিয়ে আসতে লাগে। আমি ছোট ছোট চোখ করে ওনার কাণ্ড দেখছি আর পিছুপা হচ্ছি। এক সময় পিছনের দেওয়ালের সাথে ঠেকে যাই। আমার কোমর জড়িয়ে আমাকে এক দণ্ডে নিজের সাথে মিশিয়ে ফেলে। আমি চোখ বন্ধ করে নিই, মন বড়ই অস্থির। উনি আমার পাশে আছে, উনি আমার বেশ কাছে, দুজনের মাঝে খুব একটা দূরত্ব নেই। উনি আমার কাছে এসে কানের কাছে মুখ এনে রেগে ফিসফিসিয়ে বললেন, এখন যেহেতু নরপিশাচ নাম দিয়েছ, তো নরপিশাচের মতোই কিছু একটা করতে হয়, তাই না? আমার হার্ট খুব দ্রুত চলাচল করছে, বুকে ধুকপুকানি ক্রমাগত বেড়েই চলেছে। কি চলছে এই লোকের মাথায়? আমাকে কি কাঁচা চিবিয়ে খাবে, নাকি চকলেটের সাথে ইঁদুরের বিষ মিশিয়ে আমাকে মেরে ফেলবে? না না, আমি এখন মরতে চাই না, আমি বাঁচতে চাই। আমার ভাবনায় স্যাপ ফেলে হুট করে উনি আমার গলার পাশে মুখ ডুবায়। কিছু বাবার আগেই সজোরে সেখানে কামড় বসিয়ে দেয়। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে দূরে সরে যায়। আমি চোখ বন্ধ করে ঘাড়ে হাত দিয়ে আছি। উফ, কি ব্যথা, কি ব্যথা! লোকটার কি একটু মায়া দয়া নেই নাকি? এইভাবে কেউ কামড় দেয়? মনে হচ্ছে মাংস উঠিয়ে ফেলেছে, লাল দাগ পড়ে গেছে। আহ, আমার ঘাড়! আমি ওনার দিকে রাগী দৃষ্টিতে তাকাতেই উনি বাঁকা হেসে বললেন, নরপিশাচ নাম দিয়েছ তো একটু প্রমাণ তো দেখাতে হয়, তাই না? বলেই দূরে সরে যায়। আবার বিছানায় পায়ের উপর পা তুলে গা এলিয়ে শুয়ে পড়ে। ফোনটা হাতে নিয়ে ফোন গোতাতে শুরু করে দেয়। আমি ঝাঁঝালো গলায় বললাম, আমি আপনার সাথে এই বিছানায় থাকতে পারবো না। এই, তুমি কি স্টার জলসার সিরিয়াল দেখতে? আমি ওনার কথায় অবাক হয়ে বললাম, কেন? যদি দেখে থাকো তাহলে খাট কেটে দুভাগ করে নাও, যেমনটা সিরিয়ালে ঘটে। আপনি কি দেখতেন? হয় মাঝে মধ্যে,
তাই তো বলি, ছেলে এত পাক না কেন? কি বললে? কিছু না, আমি আর এসব পারবো না। ওকে ফাইন, তোমার সমস্যা, তুমি আলাদা রুমে থাকো। আমি তো বিছানা থেকে এক পা নড়ছি না, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আর শোনো, যাওয়ার সময় লাইটটা অফ করে দরজা বন্ধ করে যেও, কেমন? বলেই আবার ফোনে মনোযোগী হয়। আমার রাগে শরীর কিটকিট করছে, ইচ্ছে করছে নিজে চুল ছিঁড়ি। উফ, এখন ওনার সাথে এক বিছানায় থাকবো। উনি কেন আমার কথা বুঝছে না? উনি কেন বুঝে না আমার ঘুম খুব বাজে? ঘুমে নিজের হুঁশ হারাই, কোথায় থেকে কোথায় যাই নিজেও জানি না। এখন তো অন্য রুমেও ঘুমাতে পারবো না, মামা মামি সন্দেহ করবে। অনেকক্ষণ ভেবে লাইট অফ করে ওনার পাশে বেশ দূরত্ব বজায় রেখেই শুয়ে পড়ি। মনে মনে শখানেক বকা দিই। সকাল সকাল ছাদে মায়াপুর সাথে দেখা। আপু আমাকে দেখে মুচকি মুচকি হেসে যাচ্ছে, কারণ আমার জানা নেই। আমি আপুর দিকে ব্রু কুচকে তাকিয়ে কারণ খোঁজার চেষ্টা করছি, কি হয়েছে, কিন্তু বিশেষ কোনো লাভ হলো না। কারণ কারণ খুঁজে পেলাম না। আমি নিজে জিজ্ঞেস করে ফেললাম, আপু তোমার কি হয়েছে, এভাবে হাসছো কেন? আপু আমার কথায় উত্তর না দিয়ে উল্টো আমাকে প্রশ্ন করেন, কাল রাতে ভালো ঘুম হয়নি তাই না রোদ? আমি বড় বড় হাই তুলে উত্তর দিই, আপু ঠিক বলেছ, একদম ঘুম হয়নি। তোমার দেবরের জন্য ঘুমাতে পেরেছি নাকি? উফ, মাথাটা এখনো ধরে আছে। শরীর ব্যথা করছে কি? না আপু, কিন্তু ম্যাচ ম্যাচ করছে। বাদয় আপু, তুমি বুঝলে কিভাবে? আপু মুখ চেপে হেসে বলে, যদি মেয়ে হতি তাহলে অবশ্যই গুড নিউজ দিতি, কিন্তু সমস্যা নেই, অপেক্ষা করতে হবে সঠিক সময়ে। মানে কি, ঠিক বুঝলাম না। থাক, বুঝতে হবে না। আচ্ছা, এটা তো বললে না আমার ঘুম হয়নি, সেটা তুমি কি করে বুঝলে? ওমা, আমি বুঝবো না? যেভাবে ঘাড়ে দাগ করে ঘুরে বেড়াচ্ছিস, আমি কেন, যে কেউই বুঝবে। ঘাড়ের দাগের সাথে শরীর ব্যথার বা ঘুমের কি সম্পর্ক? আপু কি বোঝাতে চাইছে? আর এসব কেন বলছে? হুট করে কিছু মনে পড়তেই আমার চোখ বড় বড় হয়ে গেল। ও মাই গড, আপু কি তবে ওইসব কিছু মিন করছে? ছি! আমি আপুর দিকে সঙ্গে সঙ্গে তাকাই। আপু টুসটু হাসছে। আমি কাতো কাতো গলায় বলি, ইয়া, ছি আপু, তুমি যা ভাবছো তা নয়, আমি তো অন্য কথা বলছিলাম। আপু আমার মাথায় চাপড় মেরে বললেন, হয়েছে হয়েছে, আর নেকা সাজতে হবে না। বুঝি বুঝি, আমি খাই না সুজি। আমার দেবরের সাথে প্রেম টেম করে এখন ইনোসেন্ট সাজা হচ্ছে, এত লজ্জা পেতে হবে না তো। আর শোন, গেঞ্জির কলারটা উপরে তুলে নে, তাহলে তো আর কেউ তোর সিক্রেট দেখবে না, বুঝলি? বলেই আপু আগের মতো দুষ্টু হেসে চলে গেল। আমি হবলার মতো সেখানেই দাঁড়িয়ে রইলাম। এখন আপুকে কি করে বলি? ওনার দেবরের সাথে প্রেম তো দূর, ভালো করে কথা বলাই হয় না, যা হয় শুধুই ঝগড়া। আর আমার বোনটাও না বিয়ের পর পুরোপুরি লাগামহীন হয়ে গেছে। আচ্ছা, সবাই কি বিয়ের পর লাগামহীন হয়ে পড়ে? আর যদি তাই হয়, তাহলে আমার কি হবে? আপু যে আজকাল কি সব ভাষা বলছে, ছি, ইয়াক, লজ্জায় পানি পানি হয়ে যাচ্ছি। এইসব ওই নরপিশাচ আহাত মজুমদারের কাজ। কে বলেছিল এখানে কামড় দিতে? উফ, কি লজ্জা কি লজ্জা। আমি আপুর কথা মতো গেঞ্জির কলার উপরে তুলে ফেলি, দাগটা ডেকে ফেলি, যেন কারো চোখে না পড়ে। মাত্রই বাড়ির উদ্দেশ্যে গাড়িতে উঠেছি, পাশেই আহাত ভাইয়া বসে ড্রাইভ করছে। আমি বাইরের দিকে তাকিয়ে প্রকৃতি দেখতে ব্যস্ত। পরন্ত বিকালে সোনালি আলো চারিদিকে ছড়িয়ে, অসম্ভব সুন্দর এক দৃশ্য। সঙ্গে মৃদু হাওয়া বইছে। আহা, কি সুন্দর আবহাওয়া! আমি জানালা খুলে বাইরের এই মৃদু আবহাওয়ার পরশ নিচ্ছি। পরন্ত বিকেলে প্রাকৃতিক বাতাসে যে অনুভূতির সতেজতা লুকিয়ে আছে, তা এসির কৃত্রিম বাতাসে কোথায়।
এই হাওয়া মন প্রাণ ছুঁয়ে দিচ্ছে, মনে শীতল ছোঁয়া দিচ্ছে। আশেপাশে গাড়ি বাড়ি সব চোখের পলকে পেছনে চলে যাচ্ছে। আমি প্রত্যেকটা দৃশ্য খুব মন দিয়ে দেখছি। আমার ছোট ছোট চুলগুলো হাওয়ায় দুলছে, গেঞ্জির কলার নড়ে চড়ে যাচ্ছে, তবুও চোখটা বন্ধ করে সবটা উপভোগ করে যাচ্ছি। এ যেন এক পরম শান্তি। এমন সময় মনে প্রচণ্ড এক ইচ্ছে জাগলো পাশের মানুষটাকে দেখার। দেখব কি একবার? দেখতে দোষ কোথায়? শুধু একটু দেখবই তো। যেই ভাবা সেই কাজ। আমি তাড়াতাড়ি করে পাশে তাকালাম। আহাদ ভাইয়া ড্রাইভ করছে। সামনে থেকে তার মুখে পড়ন্ত বিকালে সূর্যি মামার সোনালি আলো পড়ছে। চেহারাটা মায়ায় ভরপুর। ওনার চাপদারি সোনালি রোদে চকচক করছে। গোলাপি ঠোঁট জোড়ায় হালকা হাসি ঝুলানো। অসম্ভব সুন্দর চোখ জোড়া লক্ষ্যের দিকে। গায়ের কালো রঙের শার্টের হাতাগুলো ফোল্ড করা, হাতে ব্র্যান্ডেড ঘড়ি, সব মিলিয়ে অসম্ভব সুন্দর। আচ্ছা, এত সুন্দর কেন নেই? একটু কম সুন্দর হলে কি হতো? ওনার দিক থেকে নজর সরানো যে বড্ড দায় হয়ে যায়। এসব ভাবনায় ডুবে যাই। হুট করেই আমার ভাবনায় ছেদ পড়ে ওনার সেই অসম্ভব সুন্দর চোখের গাঢ় দৃষ্টিতে। এই চাহনি যেন আমার বুকে যে তীরের মতো লাগে। এই চাহনি যে কাউকে ঘায়েল করতে যথেষ্ট। হয়তো এই চাহনিকেই নেশাযুক্ত মাতাল করা চাহনি বলে। চোখাচোখি হতেই উনি নিজের নজর সরিয়ে নেয়। সাথে সাথে চেহারায় রাগ ফুটে ওঠে। আচ্ছা, উনি কি আমাকে আর চোখে দেখেছিল? হয়তো, আবার হয়তো না। ওনার এসব ভাবতে ভাবতেই হাতে থাকা টুপি মাথায় দিব ভাবছিলাম। ঠান্ডাও লাগছে বেশ। এমন সময়ই ওনার গম্ভীর আওয়াজ, যেমন আছে তেমনই থাকতে দাও। আমি পাশ ফিরে ওনার দিকে তাকালাম। ওনার মুখে বিশেষ কোনো অনুভূতির ছাপ নেই। চোখ জোড়া তখনও সামনের দিকে। উনি কি কথাটা আমাকে বলেছেন? হুম, মনে হচ্ছে তো তাই। আমিও আর টুপি মাথায় দিলাম না। যেভাবে আছি সেভাবেই থাকতে দিলাম। হোক না একটু অবাধ্য, তাতে ক্ষতি কি? সন্দেহ হচ্ছে। চারদিকে আধার নেমেছে। আমি ব্যালকনিতে দাঁড়িয়ে সন্ধ্যা নামার দৃশ্যটা উপভোগ করছি। এমন সময় কেউ একজন এসে জানিয়ে যায় মা ডাকছে। আমি গেঞ্জির কলার ঠিক আছে কিনা দেখে মায়ের রুমের দিকে রওনা দিই। হঠাৎ এমন সময় ডাক পড়াটা বেশ অস্বাভাবিক লাগছে। খুব গুরুতর কিছু কি? এসব ভাবতে ভাবতেই মায়ের রুমের সামনে এসে দাঁড়াই। নক করতেই ভিতর থেকে মায়ের আওয়াজ আসে, ভিতরে এসো রোদ। আমি ভিতরে প্রবেশ করি। মা আমাকে ওনার পাশের চেয়ারটায় বসতে বলে। আমি বাধ্য ছেলের মতো বসে পড়ি। মায়ের সামনে চায়ের ট্রে। মায়ের রুমটা বেশ বড় আর শৌখিন জিনিসে ভরপুর। রুমের সব কিছু সাদা ডেকোরেশন করা। এক সাইডে সাদা সোফা আর যার মধ্যে স্টোন লাগানো। বিকেলে চা খাওয়ার জন্য এক সাইডে ছোট দু চেয়ারের একটা ডাইনিং সেট। সব কিছুই বেশ অসাধারণ। কামরাটা দেখতেই অনেকটা রয়্যাল হোটেলের কামরাগুলোর মতো। আমি চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি। এমন সময়ই মায়ের ডাক কানে আসে, চিনি ক চামচ? আমি বুঝতে না পেরে নিচু স্বরে জিজ্ঞাসা করি, জি মা। মা মুচকি হেসে বললেন, চায়ে চিনি ক চামচ দেব? আমি মুচকি হেসে বলি, 2.5 চামচ। মা চা বানাতে মন দেয়। আমি চুপ করে বসে। মা চায়ের কাপটা আমার দিকে এগিয়ে দিতে দিতে বললেন, আমি খুব খারাপ মা, তাই না রোদ? মায়ের হঠাৎ এমন কথায় আমি থতমত খেয়ে যাই। ধীর গলায় বলি, একদম না মা। মা কখনো খারাপ হতেই পারে না। মা সবসময় সব রূপেই ভালো আর সত্যের প্রতীক। মা আমার দিকে তাকিয়ে আহত গলায় বললেন, তুমি জানো, তুমি মানো আর না মানো আমি জানি, আমি তোমার কাছে অনেক বড় অপরাধী, নিষ্ঠুর এক মহিলা। কিন্তু আমার এই নিষ্ঠুরতার পিছনে শুধু আমার রাগ জেদ ছিল না, মায়ের মমতাও ছিল।
শুধু আমার ছেলের কথা চিন্তা করে তোমাকে এই বাড়িতে আনিনি রোদ। আমার তোমার জন্য চিন্তা ছিল, আর থাকবে নাই বা কেন। আমাদের সাথে যে তোমার জন্মের পূর্ব থেকেই আমাদের সাথে সম্পর্ক। তোমার বাবার কাছে যে ওয়াদা করেছিলাম তোমার আর তোমার মায়ের খেয়াল রাখবো। আচ্ছা রোদ, তোমার মনে হয়তো প্রশ্ন জাগতে পারি, নিজের ছেলের জন্য কেন আমি তোমাকেই বেছে নিলাম। জানো কি, স্বার্থের এই দুনিয়ায় আমরা সবাই স্বার্থপর, আর স্বার্থপর হতে হয় ধরে নাও। আমিও তার মধ্যেই একজন। হয়তো তুমিও একদিন হবে। এভাবেই চলবে জীবন, কাউকে সুখ দেওয়ার জন্য, নয়তো নিজেকে ভালো রাখার জন্য। জীবনে যাই হয়ে যাক, একবার কোনো সম্পর্ক হয়ে গেলে তা আটকানো সম্ভব না। তবে আহাদের জীবন এখন তোমার হাতে। তোমার যেটা সঠিক মনে হয় সেটা করো। তবে মনে রেখো, জায়গা শূন্য রাখলে কেউ না কেউ শূন্য জায়গা পূর্ণ করে দেয়। তাই শূন্যকে সবসময় পরিপূর্ণ রাখার চেষ্টা করবে। অন্য কাউকে সে জায়গায় আসতে দিও না, নয়তো জীবনের সবটুকু হারাবে। মায়ের কথা শুনে যেন আমি আসমান থেকে পড়ি। এসব কি বলছে? কিসের সম্পর্ক, কিসের স্বার্থপরতা? আর আমার মা বাবাকেই বা কি করে চেনে? উনি শেষের কথাগুলো কেন বলল? শূন্য জায়গা বলতে আমার আর আহাদের দূরত্ব নাকি? আর সেটা যদি হয় তাহলে তো স্বপ্ন নেই, সেও চলে গেছে। নাকি স্বপ্ন ছাড়াও আহাদের জীবনে অন্য কেউ আছে, কিন্তু কে? হয়তো সেই ব্যক্তির জন্য স্বপ্ন পালিয়েছে। না না, এভাবে চুপ করে থাকলে হবে না। জানতে হবে আহাদের অতীত আর তার সাথে সেই ব্যক্তিটাকে। তারপর বন্ধুরা, তোমরা ভাবছো হয়তো এত রহস্য, এত মায়া আর চাপা ভালোবাসার ভিড়ে কি কার প্রেমিক পুরুষ? রোদ কি ভুল মানুষকে ভালোবেসে ফেলেছে? আহাদ কি শুধু 1 বছরের নামে মাত্র বর, নাকি সেই রোদের সবটুকু অধিকারী? আর স্বপ্নার ছায়া কি আজও আহাদের জীবনের উপর ভেসে বেড়াচ্ছে? এই সব কিছুর উত্তর পেতে হলে শুনতে হবে পরের পর্ব। ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে নরপিশাচের কামড় আর চোখের কোণে আহাদের সোনালি আলো রেখে বিদায় নেই আজকের মতো। তবে ভুলে যেও না লাইক, কমেন্ট আর শেয়ার করতে। তোমাদের এক টুকরো কমেন্টই কিন্তু আমার গল্পে নতুন রং এনে দেয়। শীঘ্রই ফিরছি পরবর্তী পর্ব নিয়ে। বাই।